পৃথিবী এটা এমন একটা গ্রহ যে কোটি কোটি বছর ধরে প্রদক্ষিণ করে যাচ্ছে সূর্যকে সম্পূর্ণ ক্লান্তহীনভাবে। দেখতে দেখতে এই পৃথিবীর বয়স অনেক হয়ে গেল। কত যুগ এলো গেল, কত সভ্যতার উদয় হলো, ধ্বংস হলো, কিন্তু তবু পৃথিবী ঘুরে চলেছে তার নিজের নিয়মে। সে তার কর্তব্য পালন করে যাচ্ছে প্রতিনিয়ত, আর তার একটাই কর্তব্য, সূর্যকে প্রদক্ষিণ করা। কিন্তু এই পৃথিবী আর পৃথিবীবাসী কি সত্যি আজ নিরাপদ? মনে হয় না, কেননা এই ঘোর কলিযুগের প্রভাবে কিছু অসাধু ক্ষমতাবান মানব অমানুষিক কার্যকলাপের কারণে এই রঙিন শান্ত পৃথিবী ধীরে ধীরে অশান্ত হয়ে উঠেছে। পাপের কালো ছায়া গোটা পৃথিবীকে গ্রাস করে ফেলেছে, আর সেই গ্রাসের শিকার হচ্ছে অসহায় গরিব মানুষেরা, যাদের প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে টাকার জোরে আর ক্ষমতার প্রভাবে। শুধু তাই নয়, আজকের এই সভ্যতার সবথেকে বড় কলঙ্কের কাহিনী হয়ে উঠেছে নারী নির্যাতনের কাহিনী, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার মেয়ে ধর্ষিতা হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে। পুরুষতান্ত্রিক অবহেলিত স্বার্থন্বেষী সমাজে মেয়েদের জায়গা আজ কোথায়? চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কামনার নেশায় জর্জরিত কিছু ভয়ঙ্কর ক্ষুধার্ত হিংস্র পশুর চোখ, যে চোখের দৃষ্টি যেই মেয়ের উপর পড়বে সেই মেয়ের জীবন পুরো ধ্বংস হয়ে যাবে। সেখানে কোনো বাদ বিচার নেই, শিশু হোক কিংবা বৃদ্ধা, অন্ধ হোক বা বধির, বিবাহিতা হোক কিংবা অবিবাহিতা, একটা নারী শরীর হলেই হলো। সেখানে একদল ক্ষুধার্ত পিপাসু হায়না মেতে উঠবে অমানসিক শরীরী উল্লাসের খেলায়। তারা এই খেলা খেলতে খেলতে হয়তো ভুলে যাবে তাদের ঘরেও মা, বোন, দিদি, বউ অথবা হয়তো কোনো কন্যা সন্তান আছে। আসুন আমরা সমগ্র নারী সমাজ এগিয়ে আসি এই পাষণ্ড চরিত্রহীন অমানসিক পুরুষতান্ত্রিক সমাজকে যথাযথ শিক্ষা দিতে, আর তাদেরকে মনে করিয়ে দিতে যে নারী মানে অবলা নয়। নারী হলো সেই শক্তির নাম, যেই শক্তি না জন্মালে আমরা কেউ জন্মাতাম না। আসুন আমরা এই মহালয়ার দিনে শপথ করি, আজ থেকে আর ধর্ষিতা কিংবা অবহেলিত হতে দেব না। আজ থেকে আমাদের একটাই স্লোগান হবে, নারীরা আর থাকবে না চুপ, নারীরা হলো দেবীর রূপ। নারী এবার ত্রিশূল ধরো, অসুরদের সব বিনাশ করো। কি মা, কেমন হয়েছে লেখাটা? সত্যি করে বলবে কিন্তু। সত্যি অসাধারণ হয়েছে রে লেখাটা। তোর লেখাটা খুব সুন্দর রে, কিন্তু এই লেখাটা কোথায় দিবি? আসলে আমি আমার ইউটিউব চ্যানেলে মহালয়া উপলক্ষে নারীদের উদ্দেশ্যে একটা ভিডিও বানাচ্ছি, যেটা মহালয়ার দিন পোস্ট করব। তার জন্যই এই সংলাপগুলো লিখছিলাম আর কি, তাই ভাবলাম তোমাকে একবার শুনিয়ে নিই। ও, এই জন্য বুঝি তুই আমায় ঘরের সমস্ত কাজকর্ম করতে বন্ধ করে দিয়ে এখানে বসিয়ে রেখেছিলিস? ইয়েস মাই মাদার। আসলে তুমি তো জানোই তোমার সাথে কোনো কিছু শেয়ার না করে আমি থাকতে পারি না। তার উপর আবার আমি নারী সুরক্ষা নিয়ে কথা বলতে চলেছি, তাই আমার জীবনের প্রথম নারী তো তুমি মা। তাই ভাবলাম তোমাকে সামনে রেখে তোমার আশীর্বাদ মাথায় নিয়েই না হয় আমার এই ভিডিও বানানোর কাজটা শুরু করি। আমি তোকে আশীর্বাদ করছি অদিতি, তুই জীবনের সব যুদ্ধে জয়ী হ, তোর সব স্বপ্ন যেন পূরণ হয়। অদিতি, পুরো নাম অদিতি দাস, একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। তবে তারই সাথে তার একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে সে বিভিন্ন ধরনের গল্প পোস্ট করে, যেই পোস্টগুলো সমাজকে সচেতন করতে সাহায্য করে। আসলে অদিতি মনে করে যে আজকের এই যুব সমাজ যে অন্ধকার দিকে এগোচ্ছে, তাকে আলোর দিশায় আনতে গেলে বেশ কিছু সচেতনমূলক বার্তার প্রয়োজন, যে বার্তাগুলো প্রতিটা মানুষের গভীরতম হৃদয়ে গিয়ে নাড়া দেবে। তাই সে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউবে নিজের মতো করে কন্টেন্ট বানিয়ে অথবা লেখালেখি করে সমাজের বিভিন্ন রকম খারাপ পরিস্থিতি অথবা সমস্যাগুলোকে
তুলে ধরে। শুধু তাই নয়, সে চেষ্টা করে সেই সমস্ত সমস্যাগুলোর সমাধান দিতে নিজের মতো করে। অদিতির জীবনে সব থেকে বড় শক্তি হলো তার মা গৌরী দাস। সত্যি বলতে মাকে তার নিজের সব থেকে কাছের বন্ধু মনে করেছে। তাই তো অদিতি মহালয়া স্পেশাল ভিডিও হিসেবে নারীদের সুরক্ষার উপর ভিত্তি করে একটা কন্টেন্ট বানাচ্ছে তার ইউটিউব চ্যানেলে। সেটাই এতক্ষণ ধরে তার মাকে শোনালো আর কি। আচ্ছা, একটা কথা বলতো মা, তোর যখন বিয়ে হয়ে যাবে, তুই যখন শ্বশুর বাড়ি চলে যাবি, তখন কি করবি? তখন আমাকে কোথায় পাবি বলতো এই গল্পগুলো শোনানোর জন্য? উফ মা, তোমায় না কতবার বলেছি যে আমি বিয়ে করব না, ব্যাস। এ বাবা, তা বললে কি হয়? লোকে কি বলবে? এত বড় একটা ধাড়ি মেয়ে এখনো বাপের বাড়িতে পড়ে আছে। হ্যাঁ তো, নিজের বাড়িতে আছি, অন্যের বাড়িতে তো আর নেই। তাছাড়া লোকে কি বললো বা কি ভাবলো আমার কিছু আসে যায় না মা। এটা কি ধরনের কথা হলো বলতো? আমরা সভ্য সমাজে বাস করি। সমাজে থাকতে গেলে কিছু নিয়ম কানুন মেনে আমাদের প্রত্যেককেই চলতে হয়, নয়তো সমাজে তাকে নিয়ে নিন্দা করে। প্লিজ মা, তুমি আর দয়া করে সমাজের কথা বলো না। যে সমাজে বাড়ির বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হয়, যে সমাজে রাস্তার একটা ভিখারিকে কেউ একটা টাকা দিয়েও সাহায্য করে না, যে সমাজে একটা মেয়ে রাস্তায় বেরোলে প্রায় সমগ্র পুরুষ সমাজ তার কামাতুর দৃষ্টি দিয়ে সেই মেয়েটার শরীরের দিকে হাঁ করে তাকিয়ে থাকে, সেই সমাজকে অন্তত আমি মানি না। দেখ মা, তুই যে কথাগুলো বলছিস সেগুলো তো ঠিকই বলছিস, কিন্তু এটাও তো সত্যি তুই একটা মেয়ে, তোর কোনো ভাই বোন কিংবা দিদি নেই। আজ আমার কিছু হয়ে গেলে তোকে তো সবাই। মা খবরদার, এরকম কথা যেন তোমাকে আর না বলতে শুনি। আমাকে প্রোটেকশন যদি কেউ দিতে পারে সেটা হচ্ছে তুমি। একটা বাইরের ছেলে যে আমাকে চেনে না জানে না, সে কি করে প্রোটেকশন দেবে আমাকে? কিন্তু আচ্ছা মা, একটা কথা বলো তো, বাবা তো তোমাকে বিয়ে করেছিল, তোমার মুখে শুনেছি যে তোমাদের নাকি সম্বন্ধ করে বিয়ে। তার মানে তোমার মা, বাবা মানে আমার দাদু, দিদা নিশ্চয়ই আমার বাবাকে তোমার উপযুক্ত স্বামী ভেবে তার হাতে তোমাকে তুলে দিয়েছিল। তাহলে সেই উপযুক্ত স্বামী কেন তার স্ত্রীকে এভাবে ছেড়ে দিল, বলতে পারো মা? মেয়ের মুখে এই কথা শুনে মার চোখে জল চলে এলো। সত্যি তো, বাড়ির লোকের চাপে পড়ে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়ে এই বিয়েটা করতে হয়েছিল গৌরী দেবীকে। মন থেকে বিয়েটা না করলেও সমাজ এবং পরিস্থিতির চাপে পড়ে ধীরে ধীরে সব কিছু মেনে নিয়েছিলেন এই গৌরী দেবী। কিন্তু কি হলো, বিয়ের 10 বছরের মধ্যে তাদের ডিভোর্স হয়ে গেল। অদিতির যখন 8 বছর বয়স, তখন গৌরী দেবী জানতে পারেন যে তার স্বামী শুভময় দাস মালিনী নামে অফিসের এক কলিগের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে। এই নিয়ে বাড়িতে প্রায় অশান্তি হতো, তাই বাধ্য হয়ে দুজনের ডিভোর্স নিয়ে নেয়। অদিতি প্রথম থেকেই তার মাকে খুব ভালোবাসতো। তার উপর আবার কন্যা সন্তান হওয়ার জন্য শুভময়েরও তার মেয়ের প্রতি কোনো টান ছিল না কোনোদিন, বরং বিরক্তি ছিল বেশি। তাই অদিতি তার মায়ের সাথেই রয়ে গেল। আজ দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেছে, কিন্তু অদিতির মুখে এই কথাগুলো শুনে গৌরী দেবী যেন সেই অতীত জীবনে ফিরে গেলেন। তাই তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। মা, তুমি কাঁদছো? প্লিজ কেঁদো না, আমি তোমাকে হার্ট করতে চাইনি, বিশ্বাস করো। না রে মা, তুই ঠিক কথাই বলেছিস। জানিস, ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল
আমি অনেক দূর পর্যন্ত পড়াশোনা করব, একটা ভালো কোম্পানিতে চাকরি করে নিজের পায়ে দাঁড়াবো। কিন্তু কোথায় কি মা বাবার স্বপ্ন পূরণ আর আত্মীয় পরিজন পাড়া পড়শিদের কাছে আত্মসম্মান বজায় রাখতে গিয়ে নিজের জীবনকে জলাঞ্জলি দিলাম। সত্যি তো, বিয়েটাই যদি একমাত্র শেষ কথা হতো, তাহলে আজ কেন তোর বাবা তোকে আর আমাকে এভাবে ছেড়ে চলে গেল একটা বাইরে মেয়ের জন্য? জানিস বাবু, আমার মা বাবা সবটা শোনার পর আমার ভাগ্যকে দায়ী করে বলেছেন যে আমার কপালটাই নাকি খারাপ, তাই নাকি আমি আমার স্বামীকে ধরে রাখতে পারিনি। আচ্ছা বাবা, তুই বল, জোর করে কি কাউকে ধরে রাখা যায়? যে যাবার সে তো চলে যাবেই, কিন্তু মানুষ কেন থেকে যাবার অভিনয় করে বলতে পারিস? মা, জানিস না, আমার স্বামীর সাথে ডিভোর্স হওয়ার কয়েক মাসের মধ্যেই আমার মা বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি সম্পূর্ণরূপে একা হয়ে যাই, বুঝতে পারি না কোথায় যাব, কি করে তোকে মানুষ করব, কি সাহায্য করবে আমাকে। কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু ভগবান বিশ্বাস করতাম মারাত্মক পাবে। তাই এত ক্ষতির পরেও ভগবান ঠিক আমায় একটা রাস্তা বের করে দেয়। কোনো রকমে একটা কাজ জোগাড় করে নিয়ে কষ্ট সৃষ্ট করে তোকে মানুষ করি। আমার সাথে যা হয়েছে তা যেন তোর সাথে না হয়। আমি হয়তো সত্যি বড় দুর্বল রে। কে বলেছে তুমি দুর্বল? দুর্বল তো তারাই হয় যারা পিঠ দেখিয়ে হাজারটা অজুহাত খাড়া করে মাঝ রাস্তায় হাত ছেড়ে দিয়ে পালিয়ে যায়। আসল যোদ্ধা তো সেই হয় যে নিজের সব কিছু হারিয়েও সমানে লড়াই চালিয়ে যায় এই ভাবনায় যে পরের যুদ্ধটা সে ঠিক জিতবে। আমার চোখে তুমি আমার শক্তি মা। তুমি তো পারতে বাবার মতো অন্য কোনো ছেলের হাত ধরে চলে যেতে আমাকে ফেলে, কিন্তু তুমি তা করনি। বরং তুমি আমাকে শিখিয়েছ নারী মানে কি। নারী মানে অসহায়তা নয় মা, নারী মানে হলো সম্মান, এমন এক সম্মান যা মাথায় করে রাখতে হয়, যাকে খুব ভালোবাসতে হয়। হ্যাঁ মা, আমি তোমাকে খুব ভালোবাসি, আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না বলে দিচ্ছি। খুব খারাপ হয়ে যাবে কিন্তু তাহলে। আচ্ছা বাবা, বলবো না। নে খেয়ে নিবি, চল, অনেক রাত হলো, তোর তো কাল সকালে অফিস আছে। চল চল চল, খাবি, চল। চলো। আজ অফিসে একটু বেশিক্ষণই থাকতে হবে মনে হয় অদিতিকে। আজকের মধ্যেই একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট রেডি করতে হবে, আর এই দায়িত্বটা দেওয়া হয়েছে অদিতিকে। বসের হুকুম বলে কথা, তাই সারাদিন কম্পিউটারের সামনে বসে একটানা কাজ করে যাচ্ছে অদিতি। হঠাৎ অদিতির মোবাইলটা বেজে উঠল। হ্যালো। কি রে মা, অফিস থেকে বেরিয়েছিস? না মা, এত তাড়াতাড়ি কি করে বেরোই? কি বলছিস? কি এত তাড়াতাড়ি মানে? ঘড়িটার দিকে তাকিয়ে দেখেছিস কটা বাজে? মায়ের কথা শুনে ঘড়ির দিকে তাকিয়ে অদিতি দেখল ঘড়িতে বাজে সন্ধে 7:30। ও মাই গড, এত বেজে গেছে আমি জানিও না। আসলে মা, আজকে একটু কাজের প্রেশার বেশি, তাই আমাকে আমাদের বস দায়িত্ব দিয়েছে প্রজেক্টটা কমপ্লিট করতে। তাই কখন যে সন্ধে 7:30 বেজে গেছে আমি বুঝতেই পারিনি। তুমি প্লিজ চিন্তা করো না, আমার কাজ প্রায় হয়ে এসছে, আর সামান্য একটুখানি বাকি। ঠিক আছে, তুই তাড়াতাড়ি কাজটা সেরে বেরো, রাত হচ্ছে আস্তে আস্তে। সাবধানে ফের। ওকে মা, চিন্তা করো না, আমি বেরিয়ে কল করছি তোমায়।
রাখছি মা। ফোনটা রেখে অদিতি একবার অফিসটার দিকে তাকালো। দেখলো সবাই বাড়ি চলে গেছে, শুধু যায়নি তিনজন। একজন হলো অদিতি নিজেই, আর দুজন হলো অফিসের ম্যানেজার মিস্টার অবনী সামন্ত আর অফিসের কেরানি মঙ্গল। অদিতি লক্ষ্য করলো যে এরা দুজন অনেকক্ষণ ধরে অদিতিকে দেখে যাচ্ছে। ধীরে ধীরে ওরা এগিয়ে আসতে থাকলো অদিতির দিকে। অদিতি ওদের থেকে চোখটাকে সরালো কম্পিউটারের স্ক্রিনের দিকে। এবার বাকি পড়ে থাকা কাজটাকে চটপট শেষ করতে হবে। কি অদিতি, কাজটা শেষ হলো? হয়ে এসেছে স্যার, আর একটুখানি বাকি, এখনই হয়ে যাবে। ওয়াও, দ্যাটস গ্রেট। সত্যি অদিতি, আমার বাকি স্টাফদের মধ্যে তুমি একমাত্র হার্ডওয়ার্কিং লেডি। তবে আমার মনে হয় এইবার তোমার জীবনে একটা আপগ্রেড প্রয়োজন। তাই ভাবছি এবার তোমার একটা প্রমোশনের ব্যবস্থা করে দিই, কি বলো? ম্যানেজারের মুখে প্রমোশনের কথা শুনে অদিতির মনটা যেন আনন্দে নেচে উঠল। সে যেন বিশ্বাসই করতে পারছে না। সত্যি স্যার, আমার প্রমোশন হবে? এই শোনো শোনো অদিতি, জাস্ট লিসেন মাই ওয়ার্ড। অবনী সামন্ত কখনো কাউকে মিথ্যা কথা বলেনি, আর বলবেও না। কখনো কাউকে মিথ্যা প্রতিশ্রুতিও দেয়নি। আমার মুখের কথাই শেষ কথা। আরে বাবা, কোম্পানিতে এরকম সিনসিয়ার মেয়েদেরই দরকার, যাদের জীবনে কিছু একটা করবার ইচ্ছা আছে। ঠিক বলেছেন স্যার, এই প্রমোশনটা ওনারই প্রাপ্য। ওনার মতো এত সিনসিয়ার মেয়ে আমি জীবনে দুটো দেখিনি। কি পাঞ্চুয়াল, রোজ সকালে ঠিক সময় অফিসে ঢোকে, কোনো দিকে না তাকিয়ে নিজের কাজটা গুছিয়ে কমপ্লিট করা। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অদিতি ম্যাডামের কেরিয়ারটা জলজল করছে। থ্যাংক ইউ মঙ্গলদা, থ্যাংক ইউ স্যার। সে কি, শুধু থ্যাঙ্কস বললেই হবে বুঝি? এত বড় একটা সুসংবাদ পেলে আর মিষ্টি মুখ হবে না? নিশ্চয়ই হবে স্যার। বলুন আপনারা কি মিষ্টি খাবেন? আপাতত একটা খুব সুন্দর করে মঙ্গলের হাতের মিষ্টি চা হোক, কি বলো অদিতি? খাবে তো চা? হ্যাঁ, খেলে তো ভালোই হয়, গলাটা শুকিয়েও গেছে। ব্যাস ব্যাস, তাহলে তো আর কোনো কথাই নেই। যাও মঙ্গল, 2 কাপ স্পেশাল চা নিয়ে এসো, যাও। এক্ষুনি যাচ্ছি। মঙ্গল চলে গেল চা আনতে। বাইরে হঠাৎ করে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। মনে হয় ঝড় আসছে। অদিতি তার প্রমোশনের খবরটা মাকে দেওয়ার জন্য মোবাইলটা হাতে নিল। কাকে ফোন করছো? মাকে স্যার। আমার প্রমোশনের খবরটা জানতে পারলে আমার মা খুব আনন্দ পাবে স্যার। আরে আরে আরে, রাখো রাখো রাখো। এই বলে অদিতির হাত থেকে এক প্রকার ফোনটা কেড়ে নিয়ে টেবিলের উপর রেখে দিল ম্যানেজার অবনী সামন্ত। পাগল নাকি? এত বড় একটা সারপ্রাইজের কথা কি কখনো ফোনে বলে? তাও আবার মাকে। কথায় বলে জননী এবং জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী। রিল্যাক্স, বাড়ি গিয়ে মাকে মিষ্টি খাওয়াতে খাওয়াতে এই সুখবরটা দেবে, দেখবে তোমার মাও বেশ খুশি হবেন। ঠিক বলেছেন স্যার, আমি বাড়ি গিয়েই মাকে খবরটা দেবো। এই খবরটা শুনে মা খুব আনন্দ পাবে। আমি নিজের চোখে মায়ের সেই আনন্দে ভরা হাসি মুখটা দেখতে চাই। নিশ্চয়ই দেখবে। তার আগে আমি আমার দেখার জিনিসগুলো একটু দেখে নিই। অদিতি ম্যানেজারের কথা কিছুই বুঝতে পারে না। তিনি কি দেখার কথা বলছেন। অদিতি কোনো কিছু বুঝতে না পেরে কাজটা চটপট শেষ করে কম্পিউটারটাকে শাটডাউন করে দেয়। এর মধ্যে মঙ্গলও চা নিয়ে এসে হাজির। কিন্তু অদিতির প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে, তাই সে বলল, স্যার আজ অনেক লেট হয়ে গেছে, আজ আমি আসি। সে কি, চলে যাবে মানে? তোমাকে এত বড় একটা খুশির সংবাদ দিলাম, ভাবলাম আজকের এই খুশির দিনটায় তুমি
আর আমি এই অফিসে বসে একটু আড্ডা দেব, তা না, তুমি চলে যেতে চাইছো? তাছাড়া তুমি চলে গেলে আমার বানানো স্পেশাল চাটার কি হবে শুনি? এটা হলো শুধু তোমার জন্য প্রমোশন স্পেশাল চা। নাও ধরো। বাবা, তাহলে তো একটা চুমুক দিতেই হচ্ছে। চায়ের কাপে চুমুক দিয়ে ম্যানেজার বলতে শুরু করলো, বাহ বাহ, দারুণ বানিয়েছো তো মঙ্গল। অদিতি, খাও খাও, এত সুন্দর চা তুমি আর কোথাও পাবে না। অদিতি চায়ের কাপে চুমুক দিতে গিয়ে বলে উঠল, এ বাবা, কি হলো? এ মা, দেখো আমার চাটাতে একটা চুল পড়ে আছে। সে কি? কোথায় দেখি দেখি। এই তো দেখো না। অদিতির চায়ে চুল পড়ে আছে দেখে ম্যানেজার এবং মঙ্গলের মুখটা কেমন যেন একটা ফ্যাকাশে হয়ে গেল। মনে হলো যেন ওরা দুজন দুজনকে কি যেন একটা ইশারা করছে। এরপর মঙ্গল বলল, ই বাবা, সত্যি তো। একটা কাজ করো, আমাকে চায়ের কাপটা দাও, আমি তোমার জন্য নতুন করে নিয়ে আসি। বলছি স্যার, আপনি একটু আমার সাথে আসবেন? স্যার, খুব দেরি হয়ে যাচ্ছে আমার, মা চিন্তা করবে বাড়িতে। এই এই হোয়াট রবিশ, চিন্তা করবে মানে? এত বড় একটা ধাড়ি মেয়ে হয়েছো তুমি, এখন তুমি কি আর কচি শিশু? একটা কাজ করো, তোমার মার ফোন নাম্বারটা দাও তো, আমি কল করে বলে দিচ্ছি যে আপনার মেয়েকে নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। আরে বাবা, দরকার পড়লে আমি তোমাকে আমার পার্সোনাল কারে গিয়ে ড্রপ করে দেবো। ফালতু চিন্তা করছো। আপনার গাড়িতে করে যাব? কেন যাওয়া যায় না বুঝি? ম্যানেজার হয়েছি বলে কি আমার অফিসের একজন সুন্দরী স্টাফকে লিফট দেওয়ার অধিকারটুকু নেই? না না, সেটা না। তাহলে কোনো চিন্তা করো না। আরে ডোন্ট ওয়ারি, বসো, আমি এক্ষুনি আসছি। চলো মঙ্গল। ম্যানেজার মঙ্গলকে নিয়ে পাশের একটা রুমে চলে গেল। এর মধ্যেই অদিতি লক্ষ্য করলো বাইরে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। খবরে শুনেছিল একটা নিম্নচাপের কথা, মনে হয় এটাই সেটা। কিন্তু অদিতির মনটা খালি যেন কু ডাকছে। তার মনে হচ্ছে কিচ্ছু যেন ঠিক হচ্ছে না, একটা যেন কিছু হতে চলেছে, একটা ভয়ঙ্কর কিছু। তার কি যেন একটু মনে হতে থাকলো। সে কয়েক পা এগিয়ে যেতেই শুনতে পেল দুজনের ফিস ফিস করে বলা কথাগুলো। আচ্ছা মঙ্গল, একটা কাজ তুমি দেখে করতে পারো না? হ্যাঁ, কত কষ্ট করে মালটাকে চা খাওয়ার জন্য রাজি করালাম। চাটা একবার খেলেই আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়ে যেত। ঘুমের ওষুধটাও ঠিক মতো মেশানো হলো, মাঝখান থেকে তুমি একটা গাম্বারের মতো কাজ করে বসলে। রবিশ। বিশ্বাস করুন স্যার, আমি যখন চায়ের কাপে ঘুমের ওষুধটা মেশাচ্ছিলাম তখন কিন্তু চুলটা ছিল না। হঠাৎ করে যে কোথা থেকে উড়ে এসে চুলটা পড়লো কে জানে। আর পড়বি তো পড়বি ঠিক, একেবারে ওই কাপটাতেই পড়তে হলো। আমার মনে হয় স্যার, বাইরে ঝড়ের হাওয়ায় কোনো চুল উড়ে এসেছে। ঠিক আছে ঠিক আছে, এত গল্প শুনে লাভ নেই, এখন কি করা যায় সেটাই বলো। আমার মনে হয় স্যার, আপনি ওকে ডাইরেক্ট বলে দিন। আপনি হচ্ছেন কোম্পানির ম্যানেজার, আমাদের সবার বস, আপনার কথা সবাই শুনতে বাধ্য। তাছাড়া আপনার জন্য ওর প্রমোশন হয়েছে, তা গুরু দক্ষিণা না দিলে চলবে কি করে? না না মঙ্গল, ও সেরকমই নয়। এর আগে যাদের শরীর ভোগ করেছি তাদের কাছে ইজ্জতের থেকেও টাকাটা ছিল বেশি গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে ওদেরকে বশ করতে পেরেছি। কিন্তু কিন্তু এই মালটা একদম আলাদা।
এদের মতো মেয়েরা না খেয়ে মরে যাবে, কিন্তু কোনো মতেই নিজেদের ইজ্জত কারুর হাতে তুলে দেবে না। তাই একে পেতে গেলে অন্য রাস্তায় ধরতে হবে। কিন্তু এখন কি হবে স্যার? আর তো ঘুমের ওষুধ নেই, কি করবেন তাহলে এখন? চিন্তা করো না মঙ্গল, এই অবনী সামন্ত নজর একবার যার দিকে পড়ে তাকে ভোগ না করা পর্যন্ত একদম ছাড়ে না। তাই আজ অদিতির শরীরটাকে আমি ভোগ করবই। হয় না, আমার কাছে আরও কয়েকটা স্লিপিং পিল আছে, দেখো এইবার যেন কোনো রকম ভুল না হয়। না না, পাগল নাকি? আর ভুল হয়? এইবার একদম সব খাপে খাপ পঞ্চুর বাপ হবে। ঠিক আছে, যাও। আর একটা কথা স্যার, বলছিলাম কি, একটু যদি আমিও প্রসাদ পেতাম, মানে আপনার হয়ে গেলে আর কি। তো হ্যাঁ মঙ্গল, তোমার বাড়িতে না বউ আছে? আসলে দুদিন হলো বউটা বাপের বাড়ি গেছে, বুঝতেই তো পারছেন, বউ নেই, তাই উপোস করে থাকতে হচ্ছে রাতে। তাই আপনি যদি একটুখানি প্রসাদ দিতেন তাহলে খুব ভালো হতো, এই আর কি। ম্যানেজার আর মঙ্গলের সমস্ত কথা লুকিয়ে লুকিয়ে শোনার পর অদিতির হাত পা ঠান্ডা হয়ে গেল। সে বুঝে উঠতে পারছে না যে এখন সে কি করবে। সে তাদের সমস্ত কথা লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছে, কিন্তু এখন তো সে সম্পূর্ণভাবে এই অফিসে একা। যেভাবেই হোক এখান থেকে তাকে বেরোতেই হবে। তাই সে তাড়াতাড়ি করে অফিস থেকে পালাবার চেষ্টা করলে পাটা স্লিপ করে পড়ে গেল। এদিকে ম্যানেজার আর মঙ্গল এরা দুজনেই বেশ ভালো করে বুঝতে পেরে গেল যে অদিতি এতক্ষণ ধরে তাদের সমস্ত কথা শুনছিল লুকিয়ে লুকিয়ে। তাই তারা ঘর থেকে বেরিয়ে এসে দেখল যে অদিতি তাদের ঘরের বাইরের সামনেটাতেই পড়ে আছে। ছোটবেলায় শুনেছি দেওয়ালেরও কান আছে, কিন্তু আজ সেটা সচক্ষে দেখলাম স্যার। সে তো আমিও দেখলাম মঙ্গল। যাক যাক, একদিক দিয়ে বেশ ভালোই হলো, এই স্লিপিং পিনগুলো শুধু শুধু নষ্ট করতে হলো না। এগুলো অন্যজনের বেলায় কাজে লেগে যাবে। ঠিক বলেছেন স্যার। তাহলে কি স্যার বস্ত্রহরণ পালাটা এখানে শুরু করবেন, নাকি আপনার রুমে গিয়ে শুরু করবেন? ছি মঙ্গলদা, ছি, আমি তোমাকে দাদার মতো ভাবতাম, আর তুমি কি না, ছি। এই দেখো, আরে ব্যাপারটাকে এইভাবে দেখছো কেন? আমি তোমার দাদার মতো, কিন্তু দাদা তো নয়। এই শোনো, তুমি একদম চিন্তা করো না। আরে বাবা, আজকের রাতের কথা কেউ কোনোদিন জানতে পারবে না, শুধু তো কিছুক্ষণের ব্যাপার, দেখবে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আজ কত আনন্দের দিন বলো তো তোমার। হ্যাঁ, আজ আজ তোমার প্রমোশন, এবার তোমার স্যালারি বাড়বে, এটা কি কম কথা? অদিতি আস্তে আস্তে উঠতে উঠতে বলল, লাগবে না স্যার এরকম প্রমোশন। যে প্রমোশন একটা মেয়েকে নিজের শরীর বেচে অর্জন করতে হয়, সেই প্রমোশন অন্তত আমার কোনো প্রয়োজনে লাগবে না। স্যার, ওটা আপনি আপনার কাছেই রেখে দিন। আরে বাবা, রাগ করছো কেন? তোমার তো আবার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নেই, মনে করো না, আজ রাতের জন্য না হয় আমরাই তোমার বিএফ। একটার সঙ্গে একটা ফ্রি। দেখবে তোমার আজকে রাতটা একেবারে রঙিন করে দেবো আমরা। কথাগুলো আপনারা নিজেদের মা বোনেদের বলতে পারবেন? এই শোনো, বড্ড বেশি কথা বলে ফেলছো তুমি। এবার দেখো, বসকে খুশি করার দায়িত্ব স্টাফদের। তুমি যত তাকে খুশিতে রাখবে, দেখবে তুমি নিজেও তত বেশি সুখী থাকবে। এটাই তো নিয়ম, সবাইকে এটা মানতে হয়। আপনি সবার সাথে আমাকে গুলিয়ে ফেলবেন না। আমি একদম আলাদা। আমার শরীরটা কোনো পণ্য বস্তু নয় যে যাকে খুশি দিয়ে দেব। অদিতি এই বলে চলে যাচ্ছিল, কিন্তু ওরা অদিতির পথ আটকে দাঁড়ালো। এই সালি, কি ভেবেছিস তুই?
এখান থেকে চলে যাবি এত সহজে? তোর ওপর অনেক দিন ধরেই আমার নজর ছিল। তোর এই ফুলের মতো সুন্দর শরীরটাকে ভোগ করা আমার অনেক দিনের বাসনা ছিল। আজ আজ সেটা পূরণ হতে চলেছে। আর তুই সেটাতে জল ঢেলে দিবি? তা কি হয়? আমাকে প্লিজ যেতে দিন, আমার মা অপেক্ষা করছে বাড়িতে। আমার এত বড় সর্বনাশ আপনারা করবেন না। সর্বনাশ? ঠিক বলেছিস, আমি হলাম সেই সাক্ষাৎ সর্বনাশ। আজ আমার এই সর্বনাশী কামনার কবল থেকে তুই কিছুতেই বেরোতে পারবি না। আয়, আয় এদিকে আয়। আমার তর সইছে না। ছাড়ুন আমায়, নইলে আমি আয় কিন্তু এদিকে চিৎকার আয়। করে লোক ডাকতে বাধ্য হব। কি চিৎকার চেঁচামেচি করে লোক ডাকবি? আমাকে ফাঁসাবি? চেঁচা চেঁচা, ভালো করে চেঁচা। এই ঝড় বৃষ্টির রাতে একটা কুকুর বিড়ালও রাস্তায় বেরোবে না, আর সেখানে কিনা লোকজন আসবে তোর চিৎকার শুনে। এই শোনো মেয়ে, ভদ্রভাবে বলছি, আমাদের সহযোগিতা করো। এখান থেকে বেরোনো তোমার পক্ষে সম্ভব নয়। একটা পাগলেও নিজের ভালো বোঝে। তাছাড়া লোকে যদি ভুল করে জেনেও ফেলে যে তোমার রেপ হতে চাচ্ছিল, তখন তো সবাই ছিছি করবে। সারা জীবন বিয়ে করার মতো একটাও ছেলে পাবে না। তাই এসব না চাইলে আমাদেরকে একটু কোঅপারেট করো। এসো এসো মামুনি, এসো এসো মামুনি। অদিতি কোনো রকমে এই দুজনের চঙ্গল থেকে নিজেকে ছাড়িয়ে দরজা পর্যন্ত দৌড়ে গেল, কিন্তু শেষ রক্ষা হলো না। পিছন থেকে মঙ্গল একটা লাঠি ছুঁড়ে মারে অদিতিকে লক্ষ্য করে, আর সেটা অদিতির মাথায় গিয়ে লাগে। অদিতি মাটিতে পড়ে যায়, মাথা থেকে রক্ত বেরোতে থাকে। অদিতির চোখের সামনে সব কিছু প্রায় অন্ধকার হয়ে আসে। সে বেশ বুঝতে পারে আর কিচ্ছু করার নেই, সব শেষ। এইবার এই দুই নরপিশাচ তার শরীরটাকে ছিঁড়ে খুঁড়ে খাবে। হেরে যাবে আবার এই অসহায় নারী সমাজ, এই সমস্ত শয়তান বর্বরচিত পুরুষতান্ত্রিক সমাজের কাছে। আজ রাতের এই সত্যতা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বৃষ্টির জলের সাথে। কোনো প্রমাণের চিহ্ন মাত্র থাকবে না। হয়তো আরো একবার প্রমাণ হয়ে যাবে এই কলিযুগ শুধুমাত্র পাপীদের জন্য। সেখানে ভালো মানুষের পরিণতি মৃত্যু। হঠাৎ বিশাল জোরে একটা বাজ পড়ে, তার সাথে দরজায় একটা প্রচন্ড শব্দ হলো। ভেতর থেকে বন্ধ করা দরজাটা কেউ যেন ধাক্কা মেরে খুলে দিল। মনে হলো বাইরে থেকে কেউ যেন দরজাটা সপাটে ধাক্কা দিয়ে খুলে দিয়েছে। অদিতি কোন রকমে চোখটা মেলে দেখার চেষ্টা করলো কে এসেছে এত ঝড় বৃষ্টির রাতে এই অফিসে। যা দেখলো তা দেখার পর অদিতি অনুভব করলো তার শরীরে যেন এক অদ্ভুত মায়াবী তরঙ্গ খেলা করছে। সে যেন একটু একটু করে জোর ফিরে পাচ্ছে তার শরীরে। আর জোর পাওয়াটাই তো স্বাভাবিক, কারণ তার সামনে এখন যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, স্বয়ং দেবী দুর্গা। আর তার পিছনে দাঁড়িয়ে আছে স্বয়ং শিব। তাদের চোখে যেন জ্বলছে তাণ্ডব লীলার আগুন, যে আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেল ম্যানেজার অবনী সামন্ত আর মঙ্গল। চারিদিকে এখন শোনা যাচ্ছে মায়ের আগমনের ধ্বনি। রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীকে আবাহন। চোখ খুলতেই অদিতি দেখতে পেল সে এখন হসপিটালের বেডে শুয়ে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন। দেখে মনে হলো এরা
ডাক্তার, নার্স আর পুলিশ। দিদি, মা আমার, তুই ঠিক আছিস? মাকে দেখে অদিতি যেন স্বস্তি পেল। মন থেকে সব ভয় যেন এক নিমেষে গায়েব হয়ে গেল। কিন্তু একটা কথা সে কিছুতেই বুঝতে পারছে না, যে সে এই হসপিটালে এলো কি করে, মাকেই বা কে খবর দিল? তাছাড়া পুলিশ এই হসপিটালে কি করছে? মাথায় অনেক অনেক প্রশ্ন ঘুরছে অদিতির। ঠিক এমন সময় পুলিশটি অদিতিকে বলে উঠল, ঘাবড়াবেন না, আপনি এখন নিরাপদেই আছেন। আপনার মা ঠিক সময় মতো ব্যবস্থা না নিলে হয়তো আপনাকে আমরা বাঁচাতে পারতাম না। অদিতি কিছুই বুঝে উঠতে পারছিল না। সমস্ত কিছু যেন তার কাছে একটা ধাঁধার মতো শোনাচ্ছিল। কি রে মা, কি ভাবছিস? আমি তোর কাছে পৌঁছালাম কি করে? তোর এই বিপদের কথা জানলাম কি করে, তাই তো? মা হই যে তোর, মায়েরা সব বুঝতে পারে, সব। এক্স্যাক্টলি। আপনার মনে আছে অদিতি দেবী, আপনার সাথে যখন আপনার মায়ের শেষবার ফোনে কথা হলো, তখন কথা বলা হয়ে যাওয়ার পর আপনি কিন্তু ফোনটা রেখে দিয়েছিলেন। কিন্তু মজার ব্যাপার এইটাই, আপনি ফোনটা কাটতে ভুলে গেছিলেন। ফোনের কল ডিসকানেক্টেড না করার কারণে ম্যানেজার অবনী সামন্ত এবং ক্লার্ক মঙ্গলচন্দ্র যখন আপনার সাথে কথাবার্তা বলছিল, তখন সেই সব কথাবার্তা শুনতে পেয়েই আপনার মা বুঝে গেছিলেন যে ওদের মতিগতি ভালো নয়। তাই উনি ফোনটাকে কানে ধরেই বেরিয়ে পড়লেন ঝড় বৃষ্টির রাতে আপনার অফিসের উদ্দেশ্যে। আপনাদের বাড়ি থেকে অফিসের দূরত্ব তো গাড়ি করে গেলে প্রায় 1 ঘন্টা, কিন্তু বৃষ্টির জন্য কোনো গাড়ি উনি পাচ্ছিলেন না। তাই তিনি হন্তদন্ত হয়ে পায়ে হেঁটেই যেতে শুরু করলেন। যেতে যেতে একটা গাড়ির সামনে প্রায় ধাক্কা খাচ্ছিলেন, কিন্তু কোনো রকমে গাড়িটা ব্রেক কষে ফেলেছিল। তাই উনি জোরে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেলেন। আর সেই গাড়িতে পুলিশের গাড়ি, সেই গাড়ির মধ্যেই ছিলাম আমি। কি ব্যাপার, আপনি এইভাবে রাস্তা দিয়ে দৌড়াচ্ছিলেন কেন? কোথায় যাচ্ছেন আপনি? আমার মেয়ে মনে হয় বিপদের মধ্যে আছে, আমাকে এক্ষুনি যেতে হবে মেয়ের অফিসে। আপনি কি করে বুঝলেন যে আপনার মেয়ে বিপদে আছে? আমি ওর মা, ওকে আমি আমার গর্ভে ধারণ করেছি, ছোট থেকে বড় করেছি। তাই ওর বিপদ হলে আমার মন বলে দেয়। আমি বুঝতে পারি অফিসার, আমাকে যেতে হবে, আমার মেয়ের কাছে যেতেই হবে। আরে দাঁড়ান দাঁড়ান, গাড়িতে উঠুন, আমিও যাব আপনার সাথে। এরপরে আপনাদের অফিসের বাইরে পৌঁছে ভেতর থেকে একটা চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পাই। আর বুঝতে পারি আপনার মা কিন্তু ঠিকই বলছিল, আপনি কোনো না কোনো বিপদের মধ্যে রয়েছেন। ভেতর থেকে দরজাটা পুরো লক করা ছিল, তাই বাধ্য হয়েই আমি দরজাটা ভেঙে আমরা দুজনে মিলে ঢুকি। ভেতরে ঢুকতেই দেখি আপনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। আর আমাদের দেখে থমকে দাঁড়ায় ওই ম্যানেজার আর ওর চেলা মঙ্গল। সব থেকে মজার ব্যাপার কি জানেন, ওই দুজন পাষণ্ডকে আমাদের আর কোনো শাস্তি দিতে হলো না, ভগবান নিজেই দিলেন শাস্তি। মানে? আমাদের পুলিশের টিম ওই দুজনকে গ্রেপ্তার করলো এবং আপনাকে কোনো রকমে ধরে ধরে বাইরে নিয়ে যাওয়া হলো। তার সঙ্গে ওই দুজন অপরাধীকেও হাতে হাত করা পরিয়ে বাইরে বের করে নিয়ে যাওয়া হলো জিপে তোলার জন্য। এদিকে ঝড় বৃষ্টির রাত, কোনো গাড়ি ঘোড়া নেই, তাও অনেক কষ্টে একটা অ্যাম্বুলেন্স ডাকা গেল ফোন করে। অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হলো, কারণ পুলিশের একটাই মাত্র গাড়ি ছিল। তাই আপনাকে আর আপনার মাকে একা ফেলে রেখে আমরা যেতে পারছিলাম না। অবনী সামন্ত আর মঙ্গলকে গাড়িতে বসেই বাইরে থেকে পুলিশ পাহারা দিতে থাকে, যাতে তারা পালাতে না পারে। আর আমরা অপেক্ষা করতে থাকি অ্যাম্বুলেন্সের। কিন্তু এখানেই ঘটে আসল ঘটনা। প্রচন্ড বাজ পড়তে থাকে, তার সঙ্গে টাপিয়ে বৃষ্টি।
প্রকৃতি যেন শিবের মতো এক তাণ্ডব লীলায় মত্ত হয়ে উঠেছে। জানি না এই তাণ্ডব লীলা কখন শেষ হবে, কিন্তু শেষ হলো, আর এমন ভাবে হলো যেটার জন্য আমরা কিন্তু তৈরিই ছিলাম না। পুলিশ অফিসারের কথা মন দিয়ে শুনে যাচ্ছিল অদিতি। এরপর পুলিশটি বলল, প্রচন্ড জোরে একটা বাজ পড়লো আমাদের জিপের ওপর। জিপের ভেতরে ছিল ওরা দুজন। মুহূর্তের মধ্যে আমাদের চোখের সামনে গাড়ি সমেত দুজনে ঝলসে পুড়ে একেবারে ছাই হয়ে গেল। আর এইসব কিছু ঘটেছে আমাদের চোখের সামনে। কিন্তু আমি যে দেখলাম আমাকে বাঁচাতে স্বয়ং দেবী দুর্গা আর শিব ঠাকুর এসছে। অদিতির এই প্রশ্নের উত্তরে ডাক্তার বললেন, আসলে আপনার মাথায় চোট লাগার কারণে আপনার ব্রেন ফাংশনটা ঠিক মতো কাজ করছিল না, তাই জন্য আপনি সেই সমস্ত ইমেজগুলি দেখতে পাচ্ছিলেন যেগুলো নিয়ে আপনি ভাবেন। আপনি ভগবানকে মন থেকে বিশ্বাস করেন, তাই না? সেই কারণে আপনি আপনার মাথায় আঘাত লাগার পর আপনার মাকে দেবী দুর্গা হিসেবে এবং ইন্সপেক্টর রুদ্র চ্যাটার্জিকে শিব হিসেবে দেখছিলেন। কি ঠিক বললাম তো? আপনি কি করে জানলেন যে এদের আমি দেখতে পেয়েছি? আসলে আপনি বহুবার অচৈতন্য অবস্থায় বলে গেছেন দুর্গা আর শিব নাকি এসেছে পাপীদের বিনাশ করতে। তাই বুঝতে পারলাম যে আপনার ওদেরকে দেখতে পাওয়ার আসল কারণটা ঠিক কি। তবে এটাও ঠিক যে একটা কিছু মেলাতে হয়েছিল যেটা ভগবান সৃষ্ট, যেটার ব্যাখ্যা হয়তো আমাদের এই বিজ্ঞানের কাছে এখনো পর্যন্ত নেই। আপনাদের বিজ্ঞানের কাছে এর ব্যাখ্যা নাই থাকতে পারে ডাক্তারবাবু, কিন্তু আমার কাছে এর ব্যাখ্যা অবশ্যই আছে। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ায় যেমন শয়তানেরা আছে পাপ করার জন্য, তেমনি ভগবানেরা আছে তাদের বিনাশ করার জন্য। এটা হয়তো সত্যি যে এই কলিযুগের চারিদিকে পাপ ছেয়ে গেছে, কিন্তু আমার বিশ্বাস খুব শীঘ্রই এই পৃথিবী থেকে পাপের অন্ধকার ছায়া সরে যাবে। দেখা দেবে এক নতুন সকালের, যে সকালটা শুরু হবে প্রতিটা নারী জাতিকে সম্মান দিয়ে। ঠিক যেভাবে আমরা দুর্গা মায়ের আগমন থেকে বিসর্জন পর্যন্ত তার ভালোভাবে খাতির যত্ন করি, তাকে শ্রদ্ধা করি, ভালোবাসা দিই, একদিন ঠিক আসবে যেদিন আমরা প্রতিটা নারীকে তাদের যোগ্য সম্মান ফিরিয়ে দেব, তাদেরকেও সমগ্র পুরুষ সমাজ পুজো করবে। আর সেদিন থেকে কোনো মা তার পেটে কোনো পাপীদের জন্ম দেবে না, জন্ম দেবে শুধু ভগবানদের।